ঠিক আছে, আমরা আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। আমরা আলোচনা করতেছিলাম ভেক্টরস নিয়ে, হ্যাঁ। এবং গত ক্লাসে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র পর্যন্ত আলোচনা করা হয়েছিল এবং সামান্তরিক সূত্রের কিছু স্পেশাল কেস ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই সামান্তরিক সূত্রের, আচ্ছা সামান্তরিক রাখতে হবে। এ হচ্ছে আমাদের একটা সামান্তরিক, যে সামান্তরিকের ধরা যাক ও এ এবং ও বি সামান্তরিকের দুইটা বাহু, আর এখানে দিলাম সি, অর্থাৎ ও এ সি বি একটা সামান্তরিক, যেটার ও এ এবং ও বি বাহু দিয়ে যদি দুইটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি, দুইটা ভেক্টরকে প্রকাশ করি, এবং যদি আমরা মনে করি যে এই সামান্তরিকের এই কোণটা হচ্ছে আলফা, আর আরেকটা হলো যে এই কর্ণটা ও এ বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ও এ বাহু দ্বারা যদি আমরা পি ভেক্টরকে প্রকাশ করি, আর ও বি বাহু দ্বারা যদি আমরা কিউ ভেক্টরকে প্রকাশ করি, এটার অর্থ হচ্ছে পি ভেক্টরের মান হচ্ছে ও এ এর দৈর্ঘ্যের সমান, আর কিউ ভেক্টরের মান হচ্ছে ও বি এর দৈর্ঘ্যের সমান একই অনুপাতে। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি, আর দুইটা ভেক্টরের লব্ধিকে যদি আমরা আর ভেক্টর মনে করি, তাহলে আমরা আর ভেক্টরকে লিখতে পারবো, আর ভেক্টরের মান এইভাবে লিখি, আর ভেক্টর ইকুয়ালস টু স্কয়ার রুট অফ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে আর ভেক্টরের মান। আর আর ভেক্টরের দিক যদি পি ভেক্টরের সাথে থেটা হলে, পি ভেক্টরের সাথে যদি থেটা কোণ তৈরি করে, তাহলে আমরা tan থেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই ছিল আমাদের সামান্তরিক সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। গত ক্লাসের কন্টিনিউয়েশন হচ্ছে এটা, গত ক্লাসে যা শেখানো হয়েছে সেটার পরে tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। মুসা, মনে হয় তুমি গত ক্লাসের ভিডিওটা দেখো নাই। এখন যদি তুমি কিভাবে লিখলেন বলো, তাহলে তো বাবা একটু সমস্যা হবে। গত ক্লাসের ভিডিওটা তোমার দেখা উচিত ছিল, ভেক্টরের প্রথম ক্লাসের ভিডিও। আচ্ছা দেখো, আজকে এটা এটা আপাতত কিভাবে লিখলেনটা উজ্জ্ব থাকুক, এইটুকুকে মেনে নিয়ে তুমি ক্লাসটা ফলো করো, দেখো বুঝতে পারবে। আর গত ক্লাসের ভিডিওটা আর এই ক্লাসের ভিডিওটা তো আপলোড হবে, তখন একসাথে আবার দেখবা। তাহলে আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে দুইটা ভেক্টরকে আমরা একটা ভেক্টর বানাই। এবং আমি যখন উদাহরণ দিছি গত ক্লাসে, আজকে আবারও বলতেছি, উদাহরণটা এরকম ভাবে দেওয়া যেতে পারে যে ধরা যাক একটা ব্লক, এটাকে যদি এইভাবে একটা সুতা দিয়ে টানা হয়, এই বলটা মনে করো 15 নিউটন, আর আবার আরেকটা সুতা দিয়ে এইভাবে টানা হলো, এই বলের মান হচ্ছে মনে করো 20 নিউটন। ঠিক আছে, এরকম ভাবে টানা হলো। এখন এই দুইটা বল, এই ব্লকটা থেকে এই দুইটা বল দিয়ে যদি টানা হয়, তাহলে ব্লকটার উপর লব্ধি বলটা কোন দিকে ক্রিয়া করবে? এখন এই লব্ধি বলের ক্রিয়া রেখাটা ধরা যাক যদি এটা হয়। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এই কোণের মানটা, মনে করো এই কোণের মানটা 60 ডিগ্রি।
তাদের মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? এখন আমরা যদি বলি লব্ধি বল এফ, তাহলে সামান্তরিক সূত্র অনুসারে আমরা এই দুইটা বল দিয়ে সামান্তরিক আঁকতেই পারবো। আর লব্ধি বলের মান এফ হলে এই সূত্র অনুসারে এটাকে আমরা লিখব যে এফ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 15 cos 60 ডিগ্রি। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 400 প্লাস 225, তাহলে এটা হলো 625 প্লাস এখানে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, হাফের সাথে 2 মাল্টিপ্লাই করলে 1 হবে, আর 20 ইন্টু 15 মানে হচ্ছে 30, 300, 20 ইন্টু 15 মানে হচ্ছে 300। তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে এত নিউটন, বলের মানটা হবে হলো এদের লব্ধি বলের মান হবে এত নিউটন, দ্যাট ইজ 625 প্লাস 300 মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 925। তাহলে 925 এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট কি হয় একটু দেখি। স্কোয়ার রুট অফ 925 ইকুয়ালস টু হচ্ছে 30.41, এটা হলো 30.41 নিউটন, 30.41 নিউটন। এখন আমরা জানবো যে বুঝলাম যে এই দুইটা বলের কারণে টোটাল যে বলটা কাজ করবে এই ব্লকটার উপরে সেই বলটা হচ্ছে 30.41 নিউটন। হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি যে এই 30.41 নিউটন 30.41 নিউটন এখন এটা এই বলটা কত কোণে ক্রিয়া করবে, অর্থাৎ আমরা যদি 15 নিউটন বলের সাথে এটার কোণটাকে থেটা চিন্তা করি তাহলে বলের মানটা যে কোণে ক্রিয়া করবে সেই কোণের মান tan থেটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো ওই যে এই ফর্মুলা অনুসারে কিউ সাইন আলফা। তাহলে কিউ কে আমরা বলি যেটার সাথে এই নিচের যেটার সাথে আমরা কোণটাকে কনসিডার করি সেটাকে পি, আর অপর কোণটাকে অপর ভেক্টরটাকে কিউ চিন্তা করছি, কাজে এখানে আমরা লিখবো 20 সাইন আলফা, আলফা মানে হচ্ছে 60 ডিগ্রি, 20 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই পি হচ্ছে এখানে আমাদের 15 প্লাস 20 cos 60 ডিগ্রি। তো এটাকেও যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো 20 ইন্টু স্যার এই tan থিটাতে sin আর cos এই দুইটা মান আলাদা আলাদা ভাবে এভাবে নিতে হয় কেন? সাইন আর কস আলাদা আলাদা ভাবে এভাবে নিতে হয় কেন? তোমরা এই জিনিসটা ভুলে গেছো কেন? গত লেকচারটা তোমরা দেখো নাই, গত লেকচারটা তোমরা দেখো নাই। এটা তো আমি তোমাদের বুঝাইছি। এই tan থিটাকে বের করার জন্য আমরা এরকম ভাবে লম্ব আঁকবো, লম্ব এঁকে এইটা হয় হলো এটা যদি কিউ হয় তাহলে এটা কিউ হয়, তাহলে এটা হয় কিউ সাইন আলফা, ঠিক আছে, আর এই অংশটা হয় কিউ কজ আলফা, এটা হয় কিউ কজ আলফা, এটা যদি আলফা হয় কারণ এই কোণটা আলফা হলে অনুরূপ কোণ বলে দুটা কোণ আলফা, তাহলে এটা হচ্ছে কিউ কজ আলফা। তাহলে আমরা tan থেটা যেটা লিখতে পারি সেটা হচ্ছে পুরো ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে tan থেটা ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে এই ভূমিটা হচ্ছে পি, এইটুকু পি, এই যে প্লাস কিউ কজ আলফা, এই যে পি প্লাস কিউ কজ আলফা, এইভাবে করে আমরা tan থেটাটা বের করতে পারি। তার মানে পি কিউ এবং আলফার সাথে নির্ভর করে আমরা tan থেটাকে বের করতে পারতেছি। এটাই, এটা গত ক্লাসে বোঝানো হয়েছিল, তোমরা মনে হয় একটু মনোযোগ কম দিছো এখন এই জন্য ভুলে গেছো, তা যাই হোক আবার বলে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এই মানটাকে ক্যালকুলেশন করব। এখানে এটা দেখো তো, এটা ক্যালকুলেশন করলে যা হয়, সোজা কথা আমরা তাহলে থেটা বের করতে পারবো। হ্যাঁ, এখান থেকে থেটার মানটা বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যে দুইটা বল যদি একই বিন্দুতে কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে ওই দুইটা বলের আলাদা আলাদা করে পারস্পরিক মান এবং তাদের মধ্যবর্তী দিক বা তাদের মধ্যবর্তী কোণ যদি জানতে পারি
তাহলে ওই দুইটা বলের কারণে বস্তুটা প্রকৃতপক্ষে কোন দিকে বল লাভ করে এবং সেই বলটা মান কত হয়, লব্ধি বলের মান কত হয় এবং বলের মানটা কোন দিকে ক্রিয়া করে, এটা আমরা জানতে পারি। এখান থেকে ট্যান থেটার মান থেকে আমরা থেটার মান থেটা ইকুয়ালস টু আমরা এরকম ভাবে ট্যান ইনভার্স এখানে যে মানটা আসবে সেই মানটা থেকে থেটার মানটাকে বের করতে পারবো। ঠিক আছে, তো এই অঙ্কটা এটা এটা ধরো আমরা একরকম। এখন আমরা আরেকটু বাস্তবমুখী আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে একটু চিন্তা করি। এই সামান্তরিক সূত্রটা নিয়ে যদি মানে বাস্তবে যদি বুঝতে না পারি যে আমরা কোন ক্ষেত্রে এই সূত্রটাকে বা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো, তাহলে এটা শিখে তো লাভ নাই। আমি আরো একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। দেখ, এটাও সামান্তরিক সূত্রের আরেকটা অঙ্ক আমরা করব। মনে করো এভাবে, আর একটা দেয়ালের মধ্যে এইভাবে একটা পিন দিয়ে দুইটা সুতা আটকানো আছে, আর এখানে সুতার মধ্যে এখানে একটা গিট দেওয়া, এবং এই জায়গায় একটা হ্যাঙ্গারের মধ্যে একটা কিছু ঝুলতেছে। এই জায়গায় একটা হ্যাঙ্গারের মধ্যে একটা কিছু ঝুলতেছে যেটার ওজন ডাব্লিউ, এবং এইটার ওজন ডাব্লিউ ইকুয়ালস টু মনে করো 30 নিউটন, অর্থাৎ 30 নিউটন ওজনের একটা কিছু এখানে ঝুলতেছে। এখন যদি বলা হয় যে এই যে কোণটা, তাহলে যদি এরকম একটা ওজন ঝুলতে থাকে তাহলে নিশ্চয়ই এই দুইটা সুতা থেকে বিপরীত দিকে একটা বল এই দুইটা সুতার মাধ্যমে কাজ করবে। তাহলে এই সুতার মধ্যে যদি বল F1 কাজ করে আর এই সুতার মধ্যে যদি বল F2 কাজ করে, তাহলে F1 এবং F2 এর লব্ধি অবশ্যই হতে হবে 30 নিউটন। ঠিক আছে, F1 এবং F2 এটা লব্ধি অবশ্যই হতে হবে 30 নিউটন। এখন যদি আমরা জানি যে এই কোণটা 30 ডিগ্রি, আর যদি জানি যে এই কোণটা 40 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে এই বল দুইটা কত সেটা আমরা বের করতে পারবো। এই দুইটা বল আলাদা আলাদা ভাবে কত সেটা আমরা বের করতে পারবো, কারণ এই দুইটা বলের লব্ধি এই বলের মানের সমান হবে। আচ্ছা, এখন মনে করো আমরা বললাম যে এই বলের মান মনে করো 20 নিউটন, F2 বলের মান হচ্ছে 20 নিউটন, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন F1 বলের মান কত, এটা যদি আমাদের প্রবলেম হয়, ঠিক আছে, এটা যদি আমাদের প্রবলেম হয়, তাহলে আমরা এখানে সামান্তরিক সূত্র ব্যবহার করে আমরা এই বলের মানটা, অর্থাৎ এখানে আমরা বলতেছি এই সুতার মধ্যে কি পরিমাণ বল কাজ করবে, এই সুতার মধ্যে কি পরিমাণ বল কাজ করবে এই ওজনটাকে এরকম ভাবে ঝুলিয়ে রাখার জন্য। কারণ এই ওজনটা নিচের দিকে যে বল প্রয়োগ করবে সেই বলের লব্ধি বা সেই বলের মানটা এই দুই সুতার দ্বারা উপরের দিকে যে বল কাজ করবে সেই বলের মানের সমান। তাহলে আমাদের এখানে লব্ধির মান যেটা হবে সেই লব্ধির মান হচ্ছে 30 নিউটন। তাহলে 30 ইকুয়ালস টু আমরা লিখব, বা আমরা স্কোয়ার দিয়ে লিখি, 30 স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখব F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু F1 ইন্টু F2, F1 ইন্টু F2 মানে হচ্ছে 20 ইন্টু cos, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে cos 70 ডিগ্রি, cos 70 ডিগ্রি। এখন আমরা এখানে 900 equals to F1 square plus 20 square
প্লাস 20 স্কয়ার মানে হচ্ছে 400, 400 প্লাস এখানে cos 70 ডিগ্রি, এখান থেকে আমরা 220 f1, এখানে f1 এর মানটা আমরা বের করতে পারবো। f1 এর মানটা আমরা বের করতে পারবো না এখান থেকে, সরি, এখানে cos 70 ডিগ্রি 20 into 2 কত হয় দেখো তো, cos 70 ডিগ্রি 20 into 2, তাহলে এখান থেকে সামথিং f1 একটা মান আসবে। তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে 13 বসলো। কত? 13.681। 13.68, ঠিক আছে। তাহলে এটাকে মানে এই টোটাল এই 220 cos 70 ডিগ্রি মাল্টিপ্লাই করলে 13.68, 13.68 f1, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে f1 স্কয়ার প্লাস 13.68 f1 মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা f1 এর মান বের করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা f1 এর মান বের করতে পারবো। আমরা f1 এর মান এখান থেকে যা পাবো, আমরা f2 f1 তো w এর মান 70 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে একটা প্রবলেম রাইজ করলো। সেই প্রবলেমটা হচ্ছে যে f1 এর দুইটা মান আসবে। এখন f1 এর দুইটা মানের মধ্যে আমরা কোন মানটা নিব, মানে f1 এর, এখানে বুঝতে পারতেছো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে পরে আমরা f1 এর দুইটা পসিবল মান পাবো। একটা মান ছোট আর একটা মান বড়, এরকম প্লাস মাইনাস দিয়ে একটা মান আসবে। স্যার আমি স্যার আচ্ছা, মান বের করি, একটা মান আসে স্যার 16.5434। 16.54, মানে এটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে। আরেকটা মান কি? স্যার আরেকটা মান পাই নাই। না, এটা পেয়েছি। এখান থেকে দুইটা মান আসবে। এটাকে দ্বিঘাত সমীকরণের সমাধানে যদি তুমি বসাও বি স্কয়ার মাইনাস 4ac, তার মানে এটা প্লাস হবে, প্লাস মাইনাস এখানে আরেকটা মান হবে নেগেটিভ, ঠিক আছে, 70 ডিগ্রি। তার মানে হলো যে এই 40 ডিগ্রি 30 ডিগ্রি, তো ওই নেগেটিভ মানটা কজ আলফা, মানে এই বলের সাথে 70 ডিগ্রি কোণে, মানে আমরা একটা বল যদি আর হয়, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? এখান থেকে আমরা f2 এর মানটা জানি, f1 এর মানের জন্য f1 f2 cos, তো তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা f1 এর দুইটা পসিবল মান পাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই দুইটা পসিবল মানের সিগনিফিকেন্স কি। আচ্ছা, জিনিসটা এটা নিয়ে আমরা একটু বিশ্লেষণই করি তাহলে। যেমন তোমাকে যদি বলা হয় যে একটা নির্দিষ্ট লব্ধি পাওয়ার জন্য, এই নির্দিষ্ট লব্ধি থাকা অবস্থায় এই কোণটাকে নির্দিষ্ট করে আমরা মনে করো এই আরটা নির্দিষ্ট, এই কিউটা নির্দিষ্ট, এই কোণটা আর এই কোণটাও নির্দিষ্ট। এখন এই বলের মানটা কত,
এটা যদি আমাদের বের করতে হয়, এই টোটাল কোণটা নির্দিষ্ট, তাহলে এই বলের মানটা কত হয়? আচ্ছা, টোটাল কোণটা নির্দিষ্ট হলে এই বলটা এই দিকেও হতে পারে। এই বলটা এই যে এই পরিমাণ কোণের জন্য এই বলটা এদিকেও হতে পারে। তাহলে এদিকে হলে এই বলের সাথে এই বলের লব্ধি মানে এখানে একটা মানকে ক্যান্সেল করতে হবে। দ্যাট ইজ আমাদের এরকম যদি হয় রিলেশন আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এই প্রবলেমটাকে আমি এইভাবে প্রবলেম বানাতে গিয়ে প্রবলেম হলো, আমি এভাবে আগে চিন্তা করে দেখি নাই। পি কিউ কজ আলফা এরকম একটা রিলেশন। এখন মনে করো আমার এখানে আমরা কিউ জানি এবং আলফা জানি এবং আর কেউ জানি, এটাই ছিল প্রবলেম, তাই না? আর এর মান হলো 30, কিউ এর মান হচ্ছে 20, আর আলফার মান হলো আমি বলছি 70 ডিগ্রি। তাহলে এখন পি এর মান কত? তাহলে আর এর মান যদি 30 হয় তাহলে এখানে 900 হবে, ইকুয়ালস টু পি এর মান আমরা জানি না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান হচ্ছে 400 প্লাস 2 পি কিউ, কিউ এর মান তার মানে 40 cos 70 ডিগ্রি ইন্টু এখানে আননোন কি, আননোন হচ্ছে আমাদের পি, ইন্টু পি। তাহলে এখন এটা পি এর একটা দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে এটাই তুমি বের করছিলা, তাই না? তাহলে এটা হচ্ছে, হ্যাঁ বলো, পি স্কোয়ার প্লাস দুইটা মান বের করছো এই একই মান। হ্যাঁ, কি কি 34 মানগুলো বলো তো, মানগুলো শুনলে আমরা একটা ইয়ে করতে পারবো। 34.524 আর একটা একটা স্যার হচ্ছে মাইনাস 34.524 আর আরেকটা মান কি? মাইনাস 48.204 মাইনাস 48.204। আচ্ছা, আমরা এই মানটা নিব না, বুঝতে পারছো? এই মানটা নিব না, এটার কারণ আছে। কারণ আমরা যে ইকুয়েশনটা সলভ করতেছি এটা হচ্ছে স্কোয়ারের উপর, আর স্কোয়ারের উপর। তাহলে আর এই দিকেও হতে পারে, আবার আর কিন্তু উল্টো দিকেও হতে পারে। মানে আর স্কোয়ার যখন করতেছি তখন মাইনাস আর মানটাও এখানে চলে আসে। তো মাইনাস আর মানের ক্ষেত্রে কজ আলফা যেটা, সেই মানটা আবার কিউ এর সাথে আমাদের কজ আলফা, এখানে যেটা বোঝা যাচ্ছে যে মাইনাস মানটা আমাদের গ্রহণ করা যাবে না, আমাদের প্লাস মানটা নিতে হবে। কিন্তু এই মাইনাস মান প্লাস মানের ক্ষেত্রে আমরা কেন মাইনাস মানটাকে বাদ দিব, এই বিশ্লেষণটা আসলে আমি করতে চাচ্ছি। মাইনাস মানটাকে কেন বাদ দিব? আমরা তো এটা স্কোয়ার দিয়ে হিসাব করতেছি, এটা মাইনাস মানের সিগনিফিকেন্স কি? কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার আর মাইনাস 48 পয়েন্ট, একটা মান হচ্ছে 34.524, একটা মান হচ্ছে এইদিকে। একই লব্ধির জন্য আমরা একটা আচ্ছা, এই বিশ্লেষণটা আপাতত থাকুক, এটা নিয়ে আমরা পরে আবার একটু আলোচনা করব। কারণ এখানে এটা আমি বুঝতে পারতেছি যে মাইনাস মানটা এখান থেকে আমরা নিতে পারবো না। এখানে যে দুইটা মান আসবে, দুইটা মানের মধ্যে প্লাস মানটা আমরা নিব, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। মাইনাস মানটা নিতে পারবো না, মানে এরকম একটা প্রবলেম যদি হয়। ইনফ্যাক্ট আমরা এই প্রবলেমটাই এই মানের
ঝঞ্ঝাট এড়ানোর মতো করে কিন্তু আমরা অন্যভাবে এই প্রবলেমটা সলভ করতে পারবো। মানে এখানে F1 F2 F3 কত, যেটা তোমাদেরকে আগে বললাম, কিন্তু আমরা যদি এরকম সামান্তরিক সূত্রকে অ্যাপ্লাই করি বা এই লব্ধি নির্ণয়ের এই সূত্রকে অ্যাপ্লাই করি, কারণ যখন কোনো একটা মানকে আমি স্কয়ার করি, তখন স্কয়ার মানটা কিন্তু মাইনাস মানের জন্য প্লাস মানের জন্য উভয় মানের জন্যই প্রযোজ্য হয়, তখন সেখানে এক্সট্রা ভ্যালু চলে আসে, এবং ওই এক্সট্রা ভ্যালুটা তখন অনেক সময় এরকম হয় যেটা আমাদের রিয়েলিটির সাথে অ্যাডজাস্ট করে না। তো যেটা রিয়েলিটির সাথে অ্যাডজাস্ট করবে না আমরা সেই মানটাকে বাদ দিই, কিন্তু সেই মানটার একটা ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স অবশ্যই আছে, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা এই সামান্তরিক সূত্র দিয়ে যদি সলভ করতে চাই, তাহলে আমাদের এই যে সমস্যাটা হলো, পরবর্তীতে আমরা দেখব যে এই সমস্যাটা আসলে ওভারকাম করা যায়। আমরা এটার মানে নেক্সট আমরা যে টপিকে যাব সেই টপিকটাই আসলে এই সম্পর্কিত। আচ্ছা, আমরা সামান্তরিক সূত্র দিয়ে যেটা শিখলাম সেটা হচ্ছে দুইটা বলকে একটা বলে পরিণত করা। সামান্তরিক সূত্র ছিল দুইটা বলকে একটা বলে পরিণত করা বা দুইটা ভেক্টরকে একটা ভেক্টরে পরিণত করা। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের সূত্র বা ভেক্টর রেজলিউশন। ভেক্টর রেজলিউশন। আচ্ছা, এখন এই ভেক্টর রেজলিউশন জিনিসটা কি বা ভেক্টর বিভাজন জিনিসটা কি? যদি এরকম কোন একটা ভেক্টর থাকে, আমরা চাই যে এই ভেক্টরটাকে দুইটা নির্দিষ্ট দিকে ডিস্ট্রিবিউট করে দিব। দুইটা নির্দিষ্ট দিকে ডিস্ট্রিবিউট করে দিব। মনে করো আর আমাদের একটা ভেক্টর, তাহলে আর ভেক্টরটাকে দুইটা নির্দিষ্ট দিকে যথাক্রমে আলফা এবং বিটা কোণে দুই দিকে ভাগ করে দিব। মানে তোমরা যেরকম তোমার কাছে 10টা আম আছে, তুমি দুইজনকে ভাগ করে দিলা, একজন যদি 3টা পায় তাহলে আরেকজন কয়টা পাবে বলো তো? 10টা আম তুমি দুই দিকে ভাগ করে দিলা, একজন 3টা পেল, আরেকজন 7টা পাবে। তুমি এটা খুব সুন্দর করে বুঝতে পারো। কিন্তু ভেক্টর যে ভিন্ন ধরনের কোয়ান্টিটি, সেটার মজাটা হচ্ছে এরকম, যেমন 10 নিউটন ফোর্স তুমি দুই দিকে বিভাজন করে দিলা। এখন ব্যাপারটা এরকম ভাবে সম্ভব যে একদিকে যদি তুমি 3 নিউটন বিভাজন করো, তাহলে আরেক দিকে এটা 7 নিউটন হতেই হবে এমন কোনো কথা নাই। এমনও হতে পারে আরেক দিকে এটা 12 নিউটন হলো। বুঝতে পারছো? আরেক দিকে এটা 12 নিউটন হলো। কিভাবে? এটাই আমরা এখন দেখবো যে এটা কি করে সম্ভব। 10 নিউটন ফোর্সকে একদিকে 3 নিউটন আরেক দিকে 12 নিউটন ভাবে বিভাজন করে দেওয়া যাবে। এটাই হচ্ছে ভেক্টরের বিভাজনের মানে মজার ব্যাপার আর কি। তো এখন আমরা জিনিসটা একটু দেখি যে যদি আমরা মনে করি যে এই বিভাজিত এগুলাকে আমরা বলি ভেক্টরের উপাংশ, যখন আমরা বিভাজন করে দিতেছি সেগুলাকে আমরা বলতেছি ভেক্টরের উপাংশ। তাহলে আমার মূল ভেক্টর হচ্ছে আর, আর বিভাজিত ভেক্টর গুলোকে যদি আমরা পি এবং কিউ মনে করি, তাহলে যেহেতু এটাকে বিভাজন করে পি কিউ পাওয়া গেল, কাজেই পি কিউ কে লব্ধি করলে নিশ্চয়ই আর পাওয়া যাবে। তাহলে পি কিউ কে আমরা যদি এরকম ভাবে এভাবে যদি আমি একটা সামান্তরিক কমপ্লিট করি, স্যার দেখো এভাবে একটা সামান্তরিক কমপ্লিট করলাম, মানে স্যার এমন ভাবে ভেক্টর বলতে কি স্যার যোগ বোঝায় নাকি স্যার বিয়োগ বোঝায়? কি কি ভেক্টর বিভাজন। ভেক্টরে স্যার লব্ধি বলতে কি স্যার যোগ নাকি বিয়োগ? লব্ধি বলতে সম্মিলিত ক্রিয়া বোঝায়। সেটা কখনো যোগও হতে পারে, কখনো বিয়োগও হতে পারে। দুইটা ভেক্টর বিয়োগ কখন আমরা বলি? বিয়োগ আমরা তখনই বলি, আসলে ভেক্টরের যোগ বিয়োগ দুটা জিনিস আসলে এক, শুধু ভেক্টর না। যেমন তুমি যখন বলো যে 4 থেকে 2 বিয়োগ করা,
এটা আসলে এক ধরনের যোগ। কিভাবে এটা যোগ? এটা হচ্ছে 4 এর সাথে তুমি -2 কে যোগ করো, বুঝতে পারছো? কাজে এখন বুঝে নাও, ভেক্টরের লব্ধি বলতে যোগ বোঝায় না বিয়োগ বোঝায়। লব্ধি মানে হলো দুইটা ভেক্টরের সম্মিলিত ক্রিয়াতে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ভেক্টরের লব্ধি, বুঝতে পারছো? যোগ বিয়োগ আসলে একই রকম, মানে এক অর্থে দুইটাই যোগ। মানে বিয়োগ করা মানে হচ্ছে বিপরীত জিনিসকে যোগ করা, বিয়োগ করা মানে হচ্ছে বিপরীত, যেমন স্কেলারের ক্ষেত্রে বিপরীত মানকে যোগ করা হলো বিয়োগ করা, আর ভেক্টরের ক্ষেত্রে বিপরীত দিক সম্পন্ন ভেক্টরকে যোগ করা মানে হচ্ছে বিয়োগ করা। যেমন আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করব, এটার অর্থ হচ্ছে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতেছি, এটার মানে হচ্ছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করতেছি, ঠিক আছে? কাজে এখন লব্ধি বলতে যোগ বোঝায় না বিয়োগ বোঝায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন দেখো পি এবং কিউ এই দুইটা হচ্ছে আর ভেক্টরের বিভাজিত ভেক্টর। অর্থাৎ যদি আর এর বিভাজিত হয়, যেমন তুমি এখানে এখানে আবার আসো, 10টা থেকে 3টা আর 7টা ভাগ করা হয়েছে, হ্যাঁ? এখন মনে করো তোমাকে কেউ বললো যে তোমার ছোট 2 ভাই বোন আছে, তাদেরকে তুমি 10টা আম ভাগ করে দাও। তো তুমি ভাগ করে দিলা। এখন ভাগ করে দেওয়ার পর ওদের কাছে যা পাওয়া গেল তাদেরকে যোগ করে 10টা হলো না। তাহলে ব্যাপারটা কি হলো? তুমি একটা আম খেয়ে ফেলছো, বা তুমি ওখান থেকে সবগুলো ওদেরকে দাও নাই। কিন্তু ব্যাপারটা তাহলে কন্ডিশনটা কি? যেটাকে ভাগ করলে যা যা হয় তাদেরকে যোগ করলে সেটা পেতে হবে, তাই না? এটা হলো কন্ডিশন। তার মানে বিভাজনটা সঠিক হয়েছে। তাহলে এখন আমরা বলতেছি যে যদি আর কে বিভাজন করে পি এবং কিউ পাওয়া যায়, তাহলে পি এবং কিউ কে লব্ধি করলে অবশ্যই আর পাওয়া যাবে। তাহলে লব্ধি করলে যেহেতু আর পাওয়া যাবে, তাই আমরা কি করলাম? পি কিউ কে বাহু বানিয়ে আমরা সামন্তরিক তৈরি করলাম। অর্থাৎ আর এর সাথে পি কিউ এর মানটা এমন হতে হবে যাতে ওদেরকে সামন্তরিকের বাহু বানিয়ে একটা সামন্তরিক কমপ্লিট করা যায়। তাহলে এই যে সামন্তরিকটা কমপ্লিট হলো, তাহলে এই সামন্তরিকের আমরা একটা যদি নাম দেই, ধরা যাক এটা হচ্ছে ও, এটা ছিল আমাদের এ, আর এটা হলো বি, আর এটা হচ্ছে সি। তাহলে এই ওবি এবং ওসি হচ্ছে দুইটা বিভাজিত ভেক্টর, আর ভেক্টরের দুইটা বিভাজিত অংশ। এখন আমরা এটা যদি কিউ হয় তাহলে আমরা এটাকেও কিউ বলতে পারি, মানে এই দৈর্ঘ্যটা, এই মানটা কিউ হলে এই মানটাও কিউ হতে পারে। এখন দেখো আমাদের একটা ত্রিভুজ পেলাম আমরা, এই যে এ ও বি, এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আলফা, এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটাকে আমরা বিটা বলতে পারবো, এই কোণটাকে বিটা বলতে পারবো। আর এই বি কোণটাকে, আচ্ছা, আবার এই কোণটা হয়ে যাবে আলফা প্লাস বিটা, কারণ এই কোণ আর এই কোণটা সমান। তাহলে এই কোণটাকে আমরা বলতে পারবো পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই কোণটাকে বলতে পারবো পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন ও এ বি ত্রিভুজের জন্য যদি আমরা সাইন রুল অ্যাপ্লাই করি, যেটা তোমরা ত্রিকোণমিতিতে শিখে আসছো, সাইন রুল, সাইন রুল অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হলো যে কোনো বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন। তাহলে প্রথম এটা নেই, ও এ বাহু, তাহলে ও এ বাহু দিয়ে বোঝানো হয়েছে আর কে, তাহলে আমরা লিখবো আর বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পি বাই সাইন, পি বাই এটা হচ্ছে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কিউ বাই সাইন, কিউ এর বিপরীত বাহু হচ্ছে আলফা, কিউ বাই সাইন আলফা। আচ্ছা, তাহলে সাইন পাই মাইনাস সামথিং ইকুয়ালস টু সাইন সামথিং, দ্যাট ইজ আমরা পেলাম আর বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা। তাহলে এই যে দেখো, এই লব্ধির মান যদি আমরা জানি, এই মানটা যদি আমরা জানি, আর যদি আমরা এই দুইটা কোণকে জানি, তাহলে আমরা পি এবং কিউ কে আলাদা আলাদা করে জানতে পারবো। তাহলে আমরা লিখবো, সুতরাং পি কে আমরা বলতে পারবো আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর আমরা কিউ কে বলতে পারবো আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন
আলফা প্লাস বিটা। অর্থাৎ দুইটা বিভাজিত উপাংশের মানকে আমরা আলাদা আলাদা ভাবে জানতে পারবো যদি আমরা এই দুইটা কোণকে জানতে পারি। এটার অর্থটা হলো, এখন আমরা এটাতে আসি, এই জিনিসটাতে আসি। আমি বলছিলাম 10 নিউটন মানের বল, এই বলকে বিভাজন করতে হবে, একদিকে 3 নিউটন আর একদিকে 12 নিউটন। এটা সম্ভব কিনা? তাহলে এখানে আমরা আগের ফর্মুলা অনুসারে এরকম ভাবে চিন্তা করব, এটা হচ্ছে 10 নিউটন, একদিকে 3 নিউটন আর একদিকে 12 নিউটন, এইভাবে বিভাজন করতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখি এটা সম্ভব কিনা, 10 নিউটনকে বিভাজন করা 3 নিউটন এবং 12 নিউটন। হ্যাঁ, এটা সম্ভব কিনা। তাহলে আমাদের কাজটা হলো, আচ্ছা দেখো, আমাদের পি কিউ আর এর জন্য যে ফর্মুলাটা ছিল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটাকে আমরা বলছি আলফা, এটাকে আমরা বলছি বিটা। তাহলে আমাদের ইয়ে ছিল পি ইকুয়ালস টু আর থাকবে, আর যখন আমরা পি নিলাম তখন পি এর অপর কোণটা আর কি, অর্থাৎ কোণটা নিব কিউ এবং আর এর মধ্যে, তাহলে এখানে ছিল আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর যখন আমরা কিউ নিব তখন আমরা নিব যে আর সাইন বিটা আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বুঝতে পারছো? তাহলে এই 3 এবং 12 10 নিউটন, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি শুরুতেই, যে যেহেতু 10 নিউটন বলা আছে, তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে আমরা প্রথম এই কোণটার মান একটু বের করে নিতে পারি। যদি এই কোণটার মান পাওয়া যায়, অর্থাৎ 3 এবং 12 নিউটন বল একত্রিত হয়ে 10 নিউটন বল তৈরি করবে, তাহলে এখানে আমরা সেই সূত্র ব্যবহার করি, মানে সামান্তরিক সূত্র ব্যবহার করি। আমরা লিখবো 10 স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 10, 2 ইন্টু 3 ইন্টু 10 cos কত ডিগ্রি? cos আলফা, cos আলফা। তাহলে এখান থেকে আমরা যে মান পাই 10 স্কয়ার মাইনাস, এটা হচ্ছে 9 আর 12 144, 144 এর সাথে 9 যোগ করলে হয় 153, মাইনাস 153 ইকুয়ালস টু হলো 60 cos আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 100 মাইনাস 153 মানে হচ্ছে মাইনাস 53 ইকুয়ালস টু 60 cos আলফা। আচ্ছা, তাহলে cos আলফা ইকুয়ালস টু হলো মাইনাস 53/60। তাহলে মাইনাস 53/60 মানে কত? আলফা ইকুয়ালস টু cos ইনভার্স, এটা তো লেস দেন 1, কাজে এখান থেকে একটা মান পাওয়া যাবে এবং মানটা একটা স্থূলকোণ হবে। এটা বের করো তো, মাইনাস 53/63, তোমরা cos ইনভার্স মাইনাস 53/60 এই মানটা ক্যালকুলেটরে বের করে দেখো, এখান থেকে আমরা আলফার একটা মান পাবো 152.047। 152.04। ঠিক আছে, এত ডিগ্রি। তার মানে আমরা যদি 3 নিউটন এবং 12 নিউটন বলকে, হ্যাঁ, এত ডিগ্রি কোণে অ্যাপ্লাই করি, তাহলে লব্ধি হবে হচ্ছে 10 নিউটন। তাহলে যেহেতু 3 এবং 12 নিউটন বল থেকে 10 নিউটন লব্ধি বল পাওয়া যায়, তাহলে 10 নিউটন লব্ধি বলকে এরকম 3 নিউটন এবং 12 নিউটন বলে বিভাজিত করা যাবে। বুঝতে পারছো? এখন এখানে আবার আলাদা আলাদা করে এই তিনটা বলকে বিভাজন কোণটাকে যদি ধরো, এখানে যদি বিভাজন কোণটাকে বের করতে বলা হয়, তাহলে আমরা এখান থেকে করতে পারবো, কারণ আমরা অলরেডি cos আলফার মান বের করে ফেলছি। মানে আলফা ইকুয়ালস টু আমরা পাইছি আলফা ইকুয়ালস টু 152.04, এটা পেলাম আলফা। তাহলে আলফা মানে হচ্ছে এই টোটাল কোণটা। তাহলে এখন এই কোণটার মান যদি আমরা আলফা 1 আর এই কোণটার মান যদি আলফা 2 ধরি, তাহলে আমরা এইখানে সাইন রুল ব্যবহার করতে পারবো। দ্যাট ইজ আমরা লিখতে পারবো 3 ইকুয়ালস টু, লিখবো কি 10 সাইন এই কোণটা 152.04 ডিভাইডেড বাই সাইন 3 এর সাথে এই কোণ ডিভাইডেড বাই সাইন আলফা 2। তাহলে এখান থেকে আমরা সাইন আলফা 2 এর মান থেকে
আমরা আলফা 2 এর মানটাকে বের করতে পারবো। তার মানে 10 sin 152.04 ডিভাইডেড বাই 152.04 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে কিন্তু আমরা আলফা 2 এর মান বের করতে পারবো। ঠিক একইভাবে এই ফর্মুলা দিয়ে আলফা 1 এর মান বা আলফা 2 এর মান বের করলে 152.04 থেকে বাদ দিলে আমরা আলফা 1 এর মান বের করতে পারবো। তার মানে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে যে বিভাজিত মানগুলো পাওয়া যাবে সেই বিভাজিত মানগুলো এমনও হতে পারে, আচ্ছা যেমন মানে এখানে যেটা অবাক কাণ্ড সেটা হলো 10 নিউটনকে আমি ভাগ করে দিলাম, যে ভাগ করা মানের একটা মান ইটসেলফ 10 নিউটনের চেয়ে বেশি। এটাই হচ্ছে এটার মজার ব্যাপার, যে 10টা জিনিসকে আমি ভাগ করে দিছি, একদিকে 12টা আরেকদিকে 3টা। ঠিক আছে, তো এটা কিভাবে পসিবল হলো এটা আমরা দেখতে পেলাম। এটা ভেক্টরের ক্ষেত্রে পসিবল, কারণ ভেক্টরের ক্ষেত্রে যোগটা সরাসরি হচ্ছে না, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আলাদা ধরনের কোয়ান্টিটি, কাজে ভেক্টর কোয়ান্টিটিতে এরকম ব্যাপারটা সম্ভব, কিন্তু স্কেলার কোয়ান্টিটিতে এটা কখনো সম্ভব না। বুঝতে পারছো কথাটা, যে ভেক্টর কোয়ান্টিটিতে এরকমটা সম্ভব যে যেটাকে ডিভাইড করে আমি যে দুইটা ভেক্টর পাচ্ছি তাদের যে কোনো ইন্ডিভিজুয়াল মূলটার চাইতে বড়, এমনকি এমনও হতে পারে তারা দুইটাই মূলটার চাইতে বড়। বুঝতে পারছো, এমনও হতে পারে যে 5 নিউটন বল বিভাজন করা হলো, বিভাজন করে একদিকে 12 নিউটন আরেকদিকে 13 নিউটন পাওয়া গেল। ঠিক আছে, 5 নিউটন বলকে বিভাজন করে 12 নিউটন 13 নিউটনও পাওয়া যেতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এটাও তোমরা ক্যালকুলেশন করে, মানে এটা মজার ব্যাপার, 12 নিউটন এবং 13 নিউটন 5 নিউটন বলকে বিভাজন করে পাওয়া যাওয়া সম্ভব কিনা আমরা একটু দেখি সম্ভব কিনা। দেখো আমরা বলবো 25 that is 5 square equals to 12 square that is 144 plus 13 square মানে 169 plus দেখো যেটা বলতেছিলাম 5 নিউটনকে বিভাজন করব 12 নিউটন এবং 13 নিউটন বলে, অর্থাৎ 12 নিউটন 13 নিউটন বল মিলে 5 নিউটন বল হবে কিনা। তাহলে এটাকেও আমরা এভাবে লিখব 25 equals to 12 square plus 13 square plus 2 into 12 into 13 into cos alpha। তাহলে এখান থেকে আমরা 2 into 12 into 13 cos alpha equals to 12 square plus 13 square, মানে এটা হবে হচ্ছে 25, মানে 144 আর 169 থেকে 25 মাইনাস করতে হবে। এটা হলো 3 6 4 10 11 1 1 2 3 313 থেকে 25 মাইনাস করতে হবে। 5 3 8 3 2 238, এটা হলো মাইনাস 238 হবে। তাহলে মাইনাস 238, এখন cos আলফা ইকুয়ালস টু হবে মাইনাস 238 ডিভাইডেড বাই 2 ইন্টু 12 ইন্টু 13। দেখো তো এটা কত হয়, এই মানটা নেগেটিভ 1 এর চেয়ে নেগেটিভ ভ্যালু, নেগেটিভ এটার অ্যাবসলিউট ভ্যালু নেগেটিভ 1 এর চেয়ে কম হতে হবে। তাহলে 238 আছে, এটা একটু দেখি। এখানে মনে হয় ভুল হয়েছে, এটা 238 হবে না, এটা হবে 288। 288, আচ্ছা তাহলে 288 ডিভাইডেড বাই 157.3801351। হ্যাঁ cos আলফা মানে 157 ডিগ্রি। ঠিক আছে, তার মানে 157.3 ডিগ্রি। এটা 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 যদি আমরা সরি cos ইনভার্স যদি আমরা বের করি, আলফা ইকুয়ালস টু আমরা পাবো আলফা ইকুয়ালস টু cos ইনভার্স, এই মানটা এটা নেগেটিভ মান, এটা বোঝা যাচ্ছে এটা স্থূলকোণ হবে, তার মানে 157 পয়েন্ট সামথিং ডিগ্রি। তার মানে এটা দেখো যে 12 নিউটন এবং 3 নিউটন বল থেকে
আমরা 5 নিউটন বল পেতে পারি, মানে বৃহৎ মান থেকে ক্ষুদ্র মান, ক্ষুদ্র মান থেকে বৃহৎ মান পাওয়া, এই ব্যাপারগুলো। তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের বিশেষত্ব বা ভেক্টরের বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন এটার আসলে আরো একটা, এটা এরকম বলতে পারি, মনে করো এরকম একটা তার দুই পাশে সাপোর্ট দেওয়া আছে। এখন তুমি যদি এখানে হালকা একটা ওজন দাও, ডাব্লিউ, হালকা একটা ওজন দাও, তাহলে তারটা এরকম সামান্য একটু বাঁকা হলো, এরকম ভাবে তারটা সামান্য একটু বাঁকা হলো। মনে করো এখানে তারের মধ্যে ডাব্লিউ পরিমাণ ওজন দেওয়া হয়েছে, তাহলে তারটা সামান্য একটু বাঁকা হলো। এখানে এই তারের মধ্যে এইখানে যে টেনশন কাজ করবে, এখানে যে টান কাজ করবে, এই টানের মানটা এই ওজনের তুলনায় অনেক অনেক বেশি। মানে সামান্য ওজন দিয়ে তুমি এই তারের মধ্যে ভীষণ রকমের টেনশন তৈরি করতে পারবা, টান তৈরি করতে পারবা, অর্থাৎ তারটা ছিঁড়ে যাবে। মানে এরকম ভাবে একটা তার টানা দেওয়া আছে, তুমি যদি এটাকে এই টান বরাবর টেনে এটাকে ছিঁড়তে চাও তোমার জন্য খুব কঠিন হবে, কিন্তু তুমি যদি এটাকে ভার্টিক্যালি চাপ দাও তাহলে এই তারটার মধ্যে প্রচন্ড টান পড়বে এবং তারটা ছিঁড়ে যাবে। এটার কারণটা কি দেখো, এটার কারণটা হচ্ছে যে দেখো, আমরা এখানে একটু জিওমেট্রিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা যদি এইভাবে একটা সামান্তরিক আঁকি, তাহলে এই দুইটা টান দিয়ে তো সামান্তরিক সূত্রকে জাস্টিফাই করতে হবে। মানে এই বাহুটা দেখো, এই বাহুটা দেখো অনেক বড় এই কর্ণের তুলনায়, যে দেখো এই কর্ণটা কিন্তু অনেক ছোট। এখন কর্ণটাই কিন্তু লব্ধি, মানে স্থূল কোণে যদি দুইটা বল ক্রিয়া করে তাহলে সেই দুইটা বলের লব্ধিটা আসলে তাদের মানের চেয়ে ছোট হয়ে যেতে পারে। এই জিনিসটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এরকম একটা ছোট্ট মানকে যদি আমরা এরকম স্থূল কোণে বিভাজন করে দিই তাহলে সেই মানগুলো এই মানের তুলনায় অনেক বড় হতে পারে। এটা হচ্ছে এই সামান্তরিক সূত্র এবং ভেক্টর বিভাজনের ক্ষেত্রে একটা বিশেষ আলোচনা আর কি। এখন ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন আমরা যেটা জানলাম সেটা হলো যে এরকম পি যদি, এখন আমরা পিটাকে মূল ভেক্টর মনে করি, পি যদি একটা ভেক্টর হয়, ধরা যাক এটাকে দুইটা দিকে, মনে করো এই দিকটা হচ্ছে ও এক্স আর এই দিকটা হচ্ছে ও ওয়াই, তাহলে আমরা পি কে ও এক্স এর দিকে একটা উপাংশ আর ও ওয়াই এর দিকে আরেকটা উপাংশে বিভাজন করলাম। ধরা যাক এই মানটা হচ্ছে আলফা আর এই মানটা হচ্ছে বিটা, মানে এই কোণের মানটা হচ্ছে বিটা। তাহলে এটার নাম দিলাম আমরা পি এক্স, এই বিভাজিত অংশটা, আর এই বিভাজিত অংশের নাম দিলাম আমরা পি ওয়াই। এটা কিন্তু এক্স ওয়াই এক্সিস আমরা এখনো চিন্তা করতেছি না, কিন্তু চিন্তা করব এই কারণেই আসলে আমরা এটাকে এইভাবে শুরু করলাম। আচ্ছা, তাহলে পি কে পি এক্স পি ওয়াই দিকে যদি আমরা বিভাজন করি তাহলে ভেক্টর বিভাজনের যে সূত্র আমরা শিখলাম সে অনুসারে আমরা লিখতে পারবো পি এক্স ইকুয়ালস টু হবে হলো পি, পি এক্স বললে এই কোণটা নিব পি সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। স্যার এটা এটা হচ্ছে পি পি এক্স নাকি পি ওয়াই উপরটা? উপরটা পি ওয়াই। আচ্ছা, ঠিক একইভাবে আমরা পি ওয়াই এর মান যেটা বলতে পারবো পি ওয়াই ইকুয়ালস টু পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে আমরা পি এক্স এবং পি ওয়াই কে বলবো উপাংশ, পি এক্স এবং পি ওয়াই ভেক্টর হলো বিভাজিত উপাংশ, বিভাজিত উপাংশ। ঠিক আছে, এদেরকে আমরা বলি উপাংশ ভেক্টর, ঠিক আছে, বা অংশক ভেক্টর, উপাংশ ভেক্টর বা অংশক ভেক্টর। এটার নামেই বুঝতে পারতেছো যে কেন এদেরকে উপাংশ বা অংশক ভেক্টর। তাহলে উপাংশ বা অংশক ভেক্টর হচ্ছে তারা যাদেরকে যোগ করলে আমরা মূল ভেক্টরটাকে পাবো, যাদের লব্ধি থেকে মূল ভেক্টরটাকে পাবো। এখন বিশেষ ক্ষেত্র যদি এরকম হয়, যদি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি যদি হয়, তার মানে হচ্ছে উপাংশগুলো যদি এরকম হয় যে পি এক্স পারপেন্ডিকুলার টু পি ওয়াই, অর্থাৎ একটা ভেক্টরকে এমন দুইটা দিকে বিভাজন করব
দ্যাট ইজ ব্যাপারটা যদি এরকম হয়, এইদিকে px আর এইদিকে py, আর এটা হচ্ছে মূল ভেক্টর p। অর্থাৎ যদি বিভাজিত ভেক্টরগুলো পরস্পর লম্ব হয় তখন এদেরকে, তখন আমরা px এবং py কে বলা হয়, কে বলে লম্বাংশক। ঠিক আছে, px এবং py কে আমরা তখন লম্বাংশক ভেক্টর বলি। যে দুইটা অংশক ভেক্টর মূল ভেক্টরটাকে তৈরি করে, সেই মূল ভেক্টর, সেই অংশক দুটো যদি পরস্পর লম্ব হয় তখন আমরা এদেরকে লম্বাংশক ভেক্টর বলি। তাহলে এখন লম্বাংশক ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, আমরা বলছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে আমরা বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা বলতে পারি। তাহলে আমরা px কি পাই, সেক্ষেত্রে আমরা দেখো px ইকুয়ালস টু পাচ্ছি বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আর আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি 1 হয় তাহলে p sin 90 ডিগ্রি মাইনাস আলফা, sin 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু cos আলফা, তার মানে px ইকুয়ালস টু p cos আলফা। তাহলে এই যে অনুভূমিকটাকে আমরা বলতেছি p cos আলফা। ঠিক একইভাবে এইটাকে আমরা তখন উলম্ব বা ভার্টিক্যাল অংশ বলতেছি। তাহলে py ইকুয়ালস টু কি হয় দেখো, লম্বাংশ py ইকুয়ালস টু, এখানে হবে p sin আলফা আর নিচে হবে 1। তার মানে এই 1টা না দিলে তাহলে আমরা সরাসরি বলতে পারি py ইকুয়ালস টু p sin আলফা আর px ইকুয়ালস টু হচ্ছে p cos আলফা। তাহলে এইভাবে করে কোনো একটা ভেক্টরের লম্বাংশগুলোকে আমরা বিভাজন করতে পারি। অনুভূমিক লম্বাংশকে, অর্থাৎ যার সাথে আমি, ধরো আমরা একটা ভেক্টরকে এইদিকে আর এইদিকে বিভাজন করলাম, তাহলে এটাকে আমরা বলি cos আলফা, এটাকে আমরা বলি sin আলফা। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে লম্বাংশক বিভাজন। এখন এটার একটা বাস্তব ক্ষেত্র আমি তোমাদের আলোচনা করতে চাই। মনে করো এই বিভাজনের প্রয়োজনটা কোথায় হয়। মনে করো এটা একটা লন রোলার, এটাকে আমরা এইভাবে করে টেনে নিয়ে যাচ্ছি, এফ বল দ্বারা টেনে নিয়ে যাচ্ছি। এখন টেনে নিয়ে যাওয়ার সময় ব্যাপারটা কি হবে, আমরা এফ বলকে দুইটা উপাংশে বিভাজন করি। এটা হচ্ছে একটা উপাংশ লম্বাংশ, এটা হচ্ছে আরেকটা লম্বাংশ। তাহলে এই লন রোলারের ওজন নিচের দিকে ক্রিয়া করবে, তার মানে আমি যে বল এফ প্রয়োগ করব সেই এফ এর এই উপাংশটা, অর্থাৎ এটাকে আমরা বলবো এফ ওয়াই আর এটাকে আমরা বলবো এফ এক্স। তাহলে আমরা স্পষ্ট বলতে পারতেছি যে রোলারটাকে যদি আমি এরকম থেটা কোণে টানি তাহলে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ কস থেটা আর এফ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ সাইন থেটা। তাহলে যখন আমি টানবো তার মানে এইদিকে একটা অনুভূমিক বল, সেটা আমরা পাবো এফ কস থেটা থেকে, যার কারণে জিনিসটা সামনের দিকে সরবে। আর এফ ওয়াইটা ওজনের বিপরীতে ক্রিয়া করে এটাকে ভূমি থেকে আলাদা করবে, অর্থাৎ এটাকে নিউট্রাল করবে। তাহলে নিউট্রাল করলে এই কন্টাক্টটা হালকা হয়ে যাবে, ফলে জিনিসটা সামনের দিকে যাবে। এখন তুমি বুঝতেই পারতেছো যে এই অনুভূমিকের ক্ষেত্রে যেটা হবে যে এফ ওয়াইটা ওজনের বিরুদ্ধে কাজ করবে। তাহলে আমরা বলবো মোট অনুভূমিক বল ইকুয়ালস টু, আমরা এখানে ধরেই নিতেছি যে রোলার খুব ভারী হয়, কাজে আমি যখন এটাকে টানবো তখন এই বলটার মান ওজনের চেয়ে কিছুটা কম হবে। মানে এটা ওজনের চেয়ে বেশি হলে তো রোলারটা একেবারে উপরে আলগা হয়ে যাবে, কাজে এটা ওজনকে কিছুটা কমাবে। তাহলে মোট অনুভূমিক বল যখন হিসাব করব তখন আমরা ডাব্লিউটাকেই মেইন বল হিসাবে চিন্তা করে ডাব্লিউ থেকে আমরা এফ সাইন থেটাটা মাইনাস করব। তাহলে এটা হচ্ছে, সরি মোট অনুভূমিক বল না, এটা কথাটা হবে মোট উলম্ব বল। মোট উলম্ব বল, তাহলে উলম্ব বলটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থেটা। তার মানে এখানে যেহেতু এটা মাইনাস হওয়ার জন্য রোলারটি একটু 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 হালকা হবে।
অর্থাৎ আমি যদি এইভাবে টানি তাহলে রোলারটি অটোমেটিক্যালি এই বলের কারণে, এই উপাংশের কারণে রোলারটা কিছুটা হালকা হয়ে যাবে, ফলে টেনে এটাকে সামনে নেওয়া আমার জন্য ইজি হবে। এই রোলারটাকে মানে এটা একটা প্রশ্ন হয় যে লন রোলার টানার চাইতে মানে ঠেলার চাইতে টানা কেন সহজ? ঠেলার কেসটা আমরা আলাদা করে আবার দেখব। যদি আমি টানি তাহলে এই ভার্টিক্যাল বা উলম্ব উপাংশটা এটার ওজনের বিপরীতে কাজ করাতে রোলারটি কিছুটা হালকা হবে, ফলে এফএক্স বলটা এটাকে সহজে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে পারবে। ঠিক যদি আমরা বিপরীত ক্ষেত্র চিন্তা করি, অন্য আরেকটা ক্ষেত্র চিন্তা করি, যে এরকম ভাবে একটা রোলার, এটাকে আমরা এরকম ভাবেই ঠেলে ঠেলে এই এফ বল দ্বারা ঠেলে ঠেলে আমি এদিকে সামনের দিকে নিতে চাচ্ছি, তাহলে আমি এই এফ বলটাকে একই লাইনে রেখে আমরা এরকম ভাবে চিন্তা করি যে আমার প্রযুক্ত এফ বলটা হচ্ছে এটা, এটা হচ্ছে এফ বল, তাহলে এটা যদি অনুভূমিক, এটা অনুভূমিক, এটা হলো ভূমি, তাহলে আমার এই এফ বলের এটা হচ্ছে একটা উপাংশ, এটাকে আমরা তখন বলতেছি এফ ওয়াই, আর এটা হচ্ছে আরেকটা উপাংশ, এটা হচ্ছে এফ এক্স, অর্থাৎ এই উপাংশটা লম্ব পরস্পর, মানে এই এফ ওয়াই এবং এফ এক্স পরস্পর লম্ব, এবং আমাদের এই কোণটা থেটা, যে এই কোণটা যদি থেটা হয় তাহলে এই কোণটা হলো থেটা। তাহলে এখানেও আমরা দেখতেছি অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ যেটা সেটা হচ্ছে এফ এক্স, এফ এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি এফ কস থেটা, ঠিক আছে, এফ এক্স ইকুয়ালস টু এফ কস থেটা, কিন্তু এফ ওয়াই ইকুয়ালস টু এফ সাইন থেটা। এখন মোট উলম্ব বল, এটা হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি পাই মোট উলম্ব বল, উলম্ব বল, এখন রোলারটার ওজন ডাব্লিউটাও নিচের দিকে কাজ করবে, তাহলে ডাব্লিউ এবং এফ ওয়াই একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে ডাব্লিউ প্লাস এফ ওয়াই, তাহলে ডাব্লিউ প্লাস এফ ওয়াই দ্যাট ইজ ডাব্লিউ প্লাস এফ সাইন থেটা। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে পজিটিভ হওয়ার কারণে ওজন বেশি হয়ে যাবে, তার মানে ওজন বেশি হয়ে যাবে, মাটির উপর চাপ বাড়বে, তাহলে রোলারটা যদি মাটির মধ্যে আরো বেশি গেড়ে বসে তখন এফএক্স বলটা এটাকে সামনের দিকে নিয়ে যেতে, এফএক্স বলটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য হয়তো যথেষ্ট হবে না বা আগের চেয়ে ডিফিকাল্ট মনে হবে, অর্থাৎ এখানে এটা থেকে আমরা যেটা বুঝলাম ঠেলতে কষ্ট হবে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ঠেলতে কষ্ট হবে। তো এইটা ভেক্টর বিভাজনের একটা দৃষ্টান্ত হিসাবে তোমাদের একটা প্রবলেম হিসাবেও বইতে দেওয়া আছে, এবং এটা বইতে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে কেন লন রোলার টানা অপেক্ষা ঠেলার চাইতে টানা সহজ। আর কখন আমরা, এটাও তোমরা বাস্তবে চিন্তা করো যে একটা লন রোলারকে লন রোল করে বা লনকে সমান করা হয়ে গেছে তোমার, এখন তুমি রোলারটাকে নিয়ে বাড়ি চলে যাবা, যে তখন কি তুমি সেটাকে ঠেলে ঠেলে নিবা নাকি টেনে টেনে নিবা? তখন তুমি ডেফিনেটলি এটাকে টেনে নিয়ে যাবা, কেন? কারণ তখন রোলার দিয়ে মাটির উপর চাপ দেওয়াটা তোমার নেসেসিটি না, নেসেসিটি হচ্ছে এটাকে ঠেলে মানে এটাকে জায়গায় নিয়ে যাওয়া, সেক্ষেত্রে তোমার মুভমেন্টটা ফাস্ট হওয়ার জন্য তুমি এটাকে টেনে নিয়ে যাবা, ঠেলে নিয়ে যাবা না। কিন্তু যখন তোমার পারপাস হবে যে যেটা দিয়ে তুমি এটাকে লনটাকে তুমি ফ্ল্যাট করবা বা এটার এবড়ো থেবড়ো অংশকে সহজ মানে সোজা করার চেষ্টা করবা, মসৃণ করার চেষ্টা করবা, তখন তোমার কাজ হচ্ছে এটাকে ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ তখন তোমার পারপাস হচ্ছে মাটিতে যেন ওজনটা বেশি পড়ে, ওজন বেশি পড়লে এবড়ো থেবড়ো মাটি সহজে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রোলার দিয়ে তুমি এরকম মানে রোলারের ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে তোমার এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে, যে আমি যখন এটাকে বাড়িতে নিয়ে যাব তখন টেনে নিয়ে যাব, আর যখন কাজ করব তখন আমি ঠেলে ঠেলে কাজ করব, ঠিক আছে। তো আজকে আমরা ভেক্টরের ক্লাস এখানে শেষ করব, তো আগামী ক্লাসে ভেক্টর নিয়ে আমরা আরো কিছু আলোচনা করব। এটা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে মূলত ভেক্টর বিভাজন এবং ভেক্টরের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র শেখার পরেই আসলে ভেক্টর বিভাজনটা শিখতে হয়। তো তোমরা যেটা করবে, আজকের ক্লাস তো আপলোড হবে, তোমরা গত ক্লাস আর আজকের ক্লাস দুইটা মিলিয়ে ভিডিওটা আবার দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।